মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। তবে এক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে তার আড়ালে কি ধরনের কর্মকাণ্ড চলতো তা হয়তো সকলেই অনুমান করতে পারছেন। এবং মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন এই ধরনের কর্মকাণ্ডকে ওপেনলি যেভাবে প্রশ্রয় দিয়েছেন, এই ঘটনা কিন্তু ভীষণ মাত্রায় এক্সপেক্টেড ছিল। এবার বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসা যা ঢাকা থেকে দক্ষিণে অবস্থিত ছিল তা বিস্ফোরণে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যেত। এবং ভাগ্য ভালো যে ওই মাদ্রাসায় ক্রিসমাসের ছুটি চলছিল। 26শে ডিসেম্বর যে সময় এই ঘটনা ঘটেছে সে সময় মাদ্রাসায় মাত্র 4 জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে নারী এবং শিশুরাও কিন্তু ছিল। ইসলাম ধর্মের শিক্ষার নামে যেভাবে মাদ্রাসাকে বিস্ফোরণ তৈরির কাজে ব্যবহার করা হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। অন্তত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তা কিন্তু নিঃসন্দেহে বিস্ফোরক এক পরিস্থিতি তৈরি করছে। প্রতি মুহূর্তে তা কিন্তু আমাদের সামনে আসছে। এই মাদ্রাসায় একটি স্কুল চলতো যার নাম কুরআন ইন্টারন্যাশনাল স্কুল বা মাদ্রাসা, এবং এই মাদ্রাসাকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল স্কুল তৈরি করার নাম করেই। বাড়ির মালিক স্পষ্ট জানাচ্ছেন যে মনে হয়েছিল হয়তো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আমার এই ঘরটি ব্যবহার করা হচ্ছে, এবং ঘরের আড়ালে যে এই ধরনের বিস্ফোরক তৈরি করা হচ্ছে তা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এবং আপনারা সেই ছবি ভিডিও দেখছেন, সেখানে বলা হচ্ছে বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ির একটি দেওয়ালও কিন্তু ধসে যায় এবং ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়িও। জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি আমার বাড়ি করে পুরা একেবারে ভাঙা চলে। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র দেওয়াল নয়, সেই মাদ্রাসার ছাদ উড়ে গেছে, একাধিক পাশের যে লাগোয়া যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা পরিষ্কার বলছেন যে এই মাদ্রাসায় যে ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেখানে একাধিক কেমিক্যাল পাওয়া গেছে, এবং এই ব্যক্তি কোনো না কোনো জঙ্গি কার্যকলাপে যুক্ত তা কিন্তু এখন সাধারণ মানুষও ওই এলাকার বুঝতে পারছেন। সাইডে গেলাম, ভিতরে ঢুকার চেষ্টা করলাম, পরে পুলিশের ভিতর না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার হার্ড ডিস্ক সেগুলো সবই আসলো, এগুলো থানায় নিয়ে গেছে। প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে কি এরা কোনো জঙ্গি তৎপরতা চালিত কিনা আল্লাহ পাক জানে। আমার মনটাকে যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়ার কথা না। পাশের একটা বিল্ডিং এর যে ওয়াল সেটাও পুরো বাস্ট হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি যেভাবে প্রমোট করেছেন, যেভাবে তার হাতের নাগাল থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে চলে গেছে, যেখানে বাংলাদেশের সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রের কন্ট্রোল তিনি হারিয়ে ফেলেছেন, ফলে সেই ধরনের ঘটনা বাংলাদেশে যে হবে তা হয়তো অনেক আগেই আমি বারবার বলেছিলাম। আর আজকে দেখুন আমার কথা একদম হুবহু মিলে গিয়ে প্রকাশ্য এক মাদ্রাসা যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতেন, যেখানে প্রায় 100-র বেশি কচিকাচারা ইসলাম ধর্মের যে শিক্ষা সেই শিক্ষায় শিক্ষায়িত হতেন, নিজেদেরকে করতেন, সেই একটি জায়গা কেমিক্যালে উড়ে গেল। সেই অঞ্চলে পুলিশ বলছে যে কেমিক্যাল পাওয়া গেছে, সেখানে হাইড্রোজেন পার অক্সাইড পাওয়া গেছে। এবার হাইড্রোজেন পার অক্সাইড ঘরের মধ্যে আমরা তো শো করে রেখে দিই না, এবং হাইড্রোজেন পার অক্সাইড থেকে যে ধরনের বিস্ফোরক তৈরি করা যায় তা কিন্তু বা তার রেশ কিন্তু কয়েক প্রজন্ম থেকে যেতে পারে, এবং শক্তিশালী কিছু বোম তৈরি এই মাদ্রাসায় হচ্ছিল। পুলিশ কিন্তু প্রায় স্যাঙ্গুইন হয়ে গেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের যে ড্রামগুলো দেখছেন এগুলো দাগ দেওয়া হচ্ছে এবং অন্যান্য যেগুলো আছে এগুলো এখনো বোম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না এগুলো আসলে কোন পদার্থ। ককটেল উদ্ধার, ককটেল সদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সদৃশ্য বেশ উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, এগুলো মানে সাবধানতার সহিতে নিষ্ক্রিয় করা হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে তাদের কার্যক্রম আপাতত এগুলো নিষ্ক্রিয় থাকতে একটা পাহারা দিয়ে হবে, এবং আরো উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন সাররা মানে সারদের কাছে তখন রিপোর্ট করবে এবং ডিসপোজাল টিম। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সেই মাদ্রাসার একটি ঘরে একাধিক ককটেল বোমা পাওয়া গেছে। এবার দেখুন, আপনি পড়াশোনার নাম করে একটি গুদাম ঘর তৈরি করেছেন এবং সেই গুদাম ঘরে বোম তৈরি করছেন এবং ককটেল বোমা মজুত করছেন, এবং সেই বোমা বাংলাদেশের সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, তা সরকারের অনুমোদন ছাড়া কখনো কি হতে পারে? শেষ 1 বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বোমা ছোড়ার ঘটনা আমাদের সামনে এসছে। এমনকি ঠিক 2 দিন আগে ঢাকার একটি ব্যস্ত জায়গায় বাজার এরিয়াতে ব্রিজের উপর থেকে একটি ককটেল বোমা ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে।
ফলে আজকে বাংলাদেশে খুল্লাম খোলা যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর যদি রুট খোঁজেন, শিকড় খোঁজেন, দেখবেন আপনার শিকড়ের ধার বেয়ে এই মাদ্রাসাগুলোতে কোনো না কোনো ভাবে পৌঁছে যাচ্ছেন। মৌলবাদ হলো সমাজের ক্যান্সার। মৌলবাদীরা কখনোই মুক্তমনাকে প্রশ্রয় দেয়নি। যে পৃথিবীতে যেখানে মৌলবাদের উৎপত্তি ঘটেছে, সেই পৃথিবীতেই বা সেই জায়গা থেকেই মুক্তমনা, স্বাধীনতা, স্বাধীনচেতা, স্বতন্ত্রতা এই শব্দগুলো কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে। বাংলাদেশে এখন যে যুগ চলছে, সেখানেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই ধরনের মুক্তমনা, এই ধরনের স্বাধীনচেতা মানসিকতার সম্পূর্ণভাবে শেষ করার পরিকল্পনা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। কালকে জেমসের কনসার্ট, প্রবাদ প্রতিম শিল্পী জেমস, তার কনসার্ট এই ধরনের মৌলবাদীরা কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিল। বিশ্বাস করুন, যে ভিডিও আমি দেখছিলাম, ভীষণ মাত্রায় কষ্ট হচ্ছিল, কারণ জেমসের ভক্ত আমি নিজেও। সেই জেমসের একটি কনসার্ট কালকে ফরিদপুরে ছিল, এবং দেখুন যে ঘটনাগুলো আমি বলছি তা কিন্তু গ্রাম্য এলাকায় ঘটেছে সেটা নয়। ঢাকায় যে মাদ্রাসা বিস্ফোরণে উড়ে গেছে, সেটি কিন্তু একদম ঢাকার কাছে দক্ষিণ অংশে, এবং কালকে জেমসের কনসার্টও কিন্তু ঢাকা থেকে 3-4 ঘন্টা দূরত্বে। সেখানে জেমস মঞ্চে ওঠার আগেই মৌলবাদীরা মঞ্চ কোনো কারণ ছাড়াই গুড়িয়ে দেয়, এবং কিছু ছাত্রছাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাধা কিন্তু এই মৌলবাদীদের থামাতে পারেনি। এই মৌলবাদীরা আসলে চায়টা কি? তারা বোরখা সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তারা শরিয়াত আইনের প্রতিষ্ঠা করতে চায়, তারা চায় বাংলাদেশে সঙ্গীত চর্চা হবে না, তারা চায় বাংলাদেশের সংস্কৃতি মনস্ক কোনো ব্যক্তি আর থাকবে না। তারা এই জন্য ছায়ানটকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারে, তারা একের পর এক কাব্যগ্রন্থকে পুড়িয়ে দিতে পারে, একের পর এক সঙ্গীতের বাদ্যযন্ত্রকে গুড়িয়ে দিতে পারে, ঢাক, হারমোনিয়াম, গিটার সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। তারা উদীচীর মতো একটি সংস্কৃতি প্রবণ এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এবং এবার দেখুন, প্রকাশ্যে শিল্পীর উপরে আঘাত তারা আনলো, যেখানে শিল্পীর একটি কনসার্ট, স্টেজ, বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় গুড়িয়ে দেওয়া হলো বাংলাদেশে। এবং বিশ্বাস করুন, এর থেকে দৈন্য দশা আমি সাম্প্রতিক সময় কোনো দেশের দেখিনি। অনেকে আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন, বিশ্লেষণমূলক কথাবার্তা বলেন, কিন্তু আজকে বাংলাদেশের যে সংস্কৃতি গোটা বিশ্বের সামনে উন্মোচন হচ্ছে, তা কি তালিবান শাসনের থেকে কোনো অংশে কম? তালিবানরা তো সময়ের সঙ্গে সঙ্গে বদলের চেষ্টা করছেন নিজেদেরকে, তারা মুক্ত মনাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, তারা ভারতের মতো প্রভাবশালী প্রগতিশালী দেশকে পাশে চাইছেন। আর উল্টে বাংলাদেশ অন্ধকারের অন্ধকূপে ক্রমশ একটু একটু করে হারিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে না একবিংশ শতকে এই দেশটি আর আছে। তারা ক্রমশ সামনের দিকে তাকিয়ে পিছন দিকে হেঁটে যাচ্ছেন। শরিয়াত আইন, শরিয়াত শাসন ফেরানোর জন্য যেভাবে মুক্ত মনাদের উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে, তা আসলে একটা দেশের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেওয়ার জন্য যথেষ্ট। সেই ভিডিও আপনারা দেখছেন, সেই ছবি আপনারা দেখেছেন দিনভর কালকে, এবং আলটিমেটলি মোহাম্মদ ইউনূস সরকার এই পুরো বিষয় মুখে কুলু পেটেছেন, এবং বাংলাদেশের কোনো মিডিয়া এই বিষয়গুলো প্রচারও করছে না। কারণটা খুব স্বাভাবিক, তারা ভারতের কোনো সংযোগ এই ঘটনার সঙ্গে খুঁজে পাচ্ছে না, ভারতের উপর দায় চাপানোর জায়গাতেও তারা আর নেই। এবার এক দুর্ধর্ষ অপারেশনে 3 জন বাংলাদেশিকে হাতে নাতে আটক করলো উত্তরপ্রদেশ পুলিশ। এবং এই পুরো ঘটনাটার গুরুত্ব বেড়ে যায়, কারণ উত্তরপ্রদেশ পুলিশ এবার ভারতীয় রেল থেকে এই 3 জনকে হাতে নাতে আটক করেছে। যে তথ্য আমাদের সামনে এসছে, সেখানে বলা হচ্ছে 3 জন বাংলাদেশি যুবক ক্রান্তি এক্সপ্রেসে ট্রাভেল করছিল, এবং তারা আটক করার পর স্বীকার করেছে যে তারা অনুপ্রবেশকারী হিসাবে ভারতবর্ষে ঢোকেন এবং আসাম থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছিল, এবং দিল্লি থেকে এদের পরবর্তী গন্তব্য ছিল কাশ্মীর। এবং কাশ্মীরে কেন যাচ্ছিল এই অবৈধ বাংলাদেশিরা, সেটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো, এত বিতর্কের পরেও এরা কিন্তু খুব সহজে অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকে যাচ্ছেন, কখনো আসাম, কখনো বাংলাদেশ, কিংবা কখনো ত্রিপুরার বর্ডার দিয়ে দিল্লি, এবং দিল্লি থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছেন। এত সাহস ওদেরকে যোগাচ্ছে, মানে ভারতীয় ট্রেন বা রেলে খুব সহজে উঠে পড়ে একটি জায়গা থেকে যে অন্য জায়গায় যাওয়া যায়, এই যে অবাধ আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের মূলে ঠিক কারা, এই প্রশ্ন কিন্তু কালকে দিনভর উঠল। উত্তরপ্রদেশের পুলিশ কালকে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন, এবং তারা বলেন এই যুবকদের জেরার পর জানা যায় যে তারা বাংলাদেশি, এবং তারা জেরায় স্বীকার করেছেন যে তারা আসাম হয়ে কাশ্মীর যাওয়ার চেষ্টা করছিলেন।
এবার কাশ্মীরে তারা ঘুরতে যাচ্ছিলেন এই সম্ভাবনা হয়তো নেই, আপনারা বুঝতেই পারছেন। যদি ঘোরার জন্য ভারতে আসতেন তাহলে নির্দিষ্ট ডকুমেন্ট, প্রপার ভ্যালিডেশন, ভিসা, পাসপোর্ট, সমস্ত সরকারি পদক্ষেপ অতিক্রম করেই তারা ভারতবর্ষে আসতেন। কিন্তু কাশ্মীরে তারা কিসের জন্য যাচ্ছেন এবং বাংলাদেশ থেকেই বা কোন উদ্দেশ্যে ভারতে এসছেন, সেটাই কিন্তু এখন ভারতের গোয়েন্দাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। পুলিশ পরিষ্কার জানাচ্ছেন, মানে রেলওয়ে পুলিশ, যে তারা আইবি কে এই পুরো বিষয়টা জানিয়েছেন। মানে ইন্টেলিজেন্স ব্যুরো, তদন্তকারী অফিসার, গোয়েন্দা দপ্তর সবাই কিন্তু এই বিষয়টায় ঢুকে গেছে। কারণ কাশ্মীরে তারা যেতে চাইছিলেন এবং ভারতীয় ট্রেনে কিভাবে তারা উঠলেন, কে তাদের টিকিট করে দিল, লোকাল সাপোর্ট তাদেরকে দিল, সমস্ত কিছু কিন্তু এখন আতশ কাচের তলায় পরিষ্কারভাবে আমাদের সামনে অনেক তথ্য নিয়ে আসবে। कुछ 3 व्यक्ति संदिग्ध हैं, जिसमें 2 युवक हैं और एक युवती है। इस सूचना पर रेलवे सुरक्षा बल टीम द्वारा उन लोगों को यहां कानपुर सेंट्रल स्टेशन पर उतारा गया। शुरुआती दौर में पूछताछ में कुछ संदिग्ध और भाषा का अंतर होने के कारण इस बात की सूचना राजकीय रेल पुलिस, आईबी और अन्य एजेंसियों को दी गई, जिस एजेंसियों के द्वारा उनकी टीम यहां पर आई और प्रथम दृष्टया पूछताछ में ये पाए गए कि ये तीनों लोग बेसिकली म्यांमार बर्मा के निवासी हैं, जो 2017 में बांग्लादेश आए थे। फिर वहां से उसमें से एक व्यक्ति इंडिया में 2024 में आया था। उसने बताया कि वो इन दोनों लोगों को लेके जा रहे थे जम्मू के लिए। इस आधार पर इनको रोका गया। पूछताछ में विदेशी नागरिक होने का प्रथम दृष्टया पाए जाने पर इस बात का अभियोग राजकीय रेल पुलिस कानपुर सेंट्रल में पंजीकृत किया गया है, जिसकी विवेचना की जा रही है। পাশাপাশি এই বাংলাদেশিদেরও যে কোনো অবস্থায় রেয়াত করা হচ্ছে না, এই ঘটনা কিন্তু পরিষ্কার করে দিল। ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংঘাতপূর্ণ। এর মধ্যেও এই বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা করছেন। তারা ভারতের সেনা সদস্যদের দুর্বল ভাবতে হয়তো শুরু করেছেন। তখনই সেনা সদস্যরা গুলি চালান এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার সেটা নিয়ে রাজনীতি করেন। আন্তর্জাতিক স্তরে ভারতের বিএসএফ এর বিপক্ষে একগুচ্ছ অভিযোগ তারা করেন। অথচ দেখুন, দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশকারী থামাতে কার্যত ব্যর্থ হয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু কালকে এই 3 বাংলাদেশিকে চলন্ত ট্রেন থেকে আটক করে ভারতের পুলিশ, স্পেশালি উত্তরপ্রদেশের পুলিশ, রেলওয়ে পুলিশ ফোর্স, তারা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই সুরক্ষার সঙ্গে ছেলে খেলা ভারত সরকার করবে না এবং এই বাংলাদেশিদের যেখানে পাওয়া যাবে ঠিক সেখানেই এইভাবে আটক করা হবে। কারণ এরা শুধুমাত্র ভারতের সম্পদ ধ্বংস করার জন্য ভারতবর্ষে আসছেন তা নয়, ভারতের সুরক্ষার সঙ্গে বড় সড়ো খেলার পরিকল্পনা কিন্তু করছেন। তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একাধিক ঘটনায়। পাশাপাশি বাংলাদেশ আছে বাংলাদেশেই। আজকে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হলো ভারতবর্ষের পক্ষ থেকে। তার আগে আরো একটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিই। মালদার হোটেলগুলো এবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো ধরনের বাংলাদেশিকে হোটেল আর দেবে না। কালকে শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষরাও একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে কোনো বাংলাদেশিকে ভ্যালিড ডকুমেন্ট থাকার পরও তারা আর কিন্তু হোটেল ভাড়া দেবে না। অত্যন্ত সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। তারা ভারতবর্ষে আসেন চিকিৎসার জন্য, এত অবধি ঠিক ছিল। ভিসা 2 দিনের জন্য বন্ধ করা হয়েছিল। তারপর মোহাম্মদ ইউনূস সরকারের বিপক্ষে যে আন্দোলন বাংলাদেশিরা করেছেন এবং যে প্রশ্ন বারবার তারা তুলেছেন যে চিকিৎসা করতে এবার কোথায় যাব, তারপর ভারতও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কোনো অবস্থাতেই আর কোনো দুর্বলতা এই বাংলাদেশিদের উপর দেখানো হবে না। সেনাবাহিনী সূত্র মারফত যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই 3টে জায়গায় স্পেশালি হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে। এবং কোচবিহারের যে 549 কিলোমিটার জায়গা আছে সেখানে কিন্তু একাধিক ড্রোন, নাইট ভিশন টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড একাধিক অস্ত্র, উইপেন, ড্রোন সমস্ত কিছু মজুত করেছে বিএসএফ। অর্থাৎ এই রাজনৈতিক উত্তাপের সুযোগ নিয়ে কোন রকম অশান্তকর ঘটনাকে ইনভাইট করতে ভারত চাইছে না। বিএসএফ তাই তৎপরতা দেখাচ্ছে সীমান্তে এবং এই তৎপরতা বাংলাদেশের বিজেপির উদ্দেশ্য একটি বার্তা যে তোমরা যদি অনুপ্রবেশ থামাতে না পারো আমরা কিন্তু আমাদের মতো করে অ্যাকশন নেব। যতই ডিপ্লোম্যাটিক স্তরে তোমরা পতাকা মিটিং করো, আমরা গুলি চালাবো, তোমাদের মানুষকে আটকাও তোমরাই। এরপর আজকে বাংলা